This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার না এখন শিরের সংক্রান্তি। একদিকে বানভাসী জলভাসী দক্ষিণবঙ্গ, একের পর এক জেলার ছবি দেখালাম। অন্যদিকে টানা আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, কিছুতেই তাদের সমস্যা মিটেও মিটছে না। সোমবারে আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু জট কাটেনি। বুধবারও বৈঠক করলেন মুখ্য সচিব। তারপর সেই তিমিরেই পরিস্থিতি। হাসপাতালের নিরাপত্তা থ্রেট কালচারের যুক্তিতেই তো আটকে জট। সেই জটিল জটের মধ্যেই এবার বানভাসী উদ্বেগ। তাহলে উদ্বেগে জোড়া চাপ। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারি বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল। মুখ্যমন্ত্রী বললেন, বন্যা দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করা যাচ্ছে না, কারণ জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন, কাজে ফেরেননি। তিনি বললেন, সাধ্য মতো করেছি, এবং শেষে জুনিয়র ডাক্তারদের শুভ বুদ্ধির উদয় হোক একথা বললেন। গুড সেন্স প্রিভেলস। জট কাটানোর বৈঠক তো হয়েছে বুধবারও। রফা সূত্রে সেই কিন্তুটা তো রয়েই গেল। তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। যদিও মৌখিক সদিচ্ছা দেখা গেল, কিন্তু বিভিন্ন প্রশ্নে, সেটা থ্রেট কালচারের প্রশ্নে হোক, ওনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। আলোচনা পর্বে জট কাটার আভাস ছিল, তবে মিনিটসের পর্বে ঢোকা মাত্রই সব জট নতুন করে জট পাকিয়ে গেল। মিনিটস তৈরি করেছিলেন, তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। মুখ্যমন্ত্রী বলছেন, যথাসাধ্য করেছি। জুনিয়র ডাক্তাররা সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন। মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের শুভ বুদ্ধির দিকে আঙুল তুলছেন। এদিকে রাত থেকেই অন্য ছবি। খোলা হলো ধর্ণা মঞ্চের বাঁশ রাতে, আর সকালে নিয়ে যাওয়া হলো স্ট্যান্ড ফ্যান, বায়ো টয়লেটগুলো সরানো হলো। জট কি আরো জটিল হলো? রাতে জুনিয়র ডাক্তাররা নবান্নের বৈঠক থেকে তখনও ফেরেননি। স্বাস্থ্য ভবনের সামনে খোলা হলো বাঁশ, আর সকালে সরানো হলো ফ্যান। এক অদৃশ্য শক্তি, মানে সেখান থেকে এবং তার স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রত্যেকদিন আমাদের ডেকোরেটরদের কাছে ফোন আসছে, তারা কতটুকু কি দিয়েছেন, কি করছেন, আর কোনো কাজ করছেন কিনা, নানা রকম খোঁজ নেওয়া হচ্ছে, কাইন্ড অফ মিষ্টি করে বলা হচ্ছে। নিয়ে যাওয়া হলো স্ট্যান্ড ফ্যান, সরানো হলো বায়ো টয়লেটও। অদৃশ্য শক্তিটা কে? সকালবেলা এখানে একটু কম লোক ছিল, সেই সুযোগটা তুলে কেউ যদি সুবিধা করার চেষ্টা করে, বা এই যে এই জিনিসগুলো হয়েছে, আমাদের কাছে এই ন্যারেটিভটাই এসছে যে কেউ এসে প্রশাসন বা কোনো জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। ক্যাটেগরিক্যালি বলে দিচ্ছি যে পুলিশের তরফ থেকে কোনো ডেকোরেটরকে কোনো রকম চাপ দেওয়া হয়নি উঠে যাওয়ার জন্য। আমরা এই ব্যাপারটা জানার পর জুনিয়র ডাক্তারদের সাথেও কথা বলেছি, এবং এখনো বলে রাখছি, যদি জুনিয়র ডাক্তারদের এই সংক্রান্ত কোনো সহযোগিতা আমাদের কাছে যদি দরকার হয়, আমরা ওনাদের সহযোগিতা করতে সবসময় রেডি আছি। পুলিশের তরফ থেকেও তারা বলছে না, আমাদের তরফ থেকে একদম ফুল সাপোর্ট আছে, আপনারা যা যা লাগবে সেগুলো করবেন। সেজন্য না, আমরা তার ইনভেস্টিগেটিভ এজেন্সি নই যে এক্স্যাক্টলি কারা বলেছে কী ব্যাপারে, নরেটিভের ওপরে আমরা চলছি। না, আচ্ছা সত্যি বলুন তো, এই যে চেয়ার, টেবিল, ফ্যান, বায়ো টয়লেট সরাচ্ছে কি, কার নির্দেশে? ওই যে অদৃশ্য শক্তিটা কে?
তাহলে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে, তো কোনো দিন হতে পারে না। তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যে, ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন, তাদেরও শুনছি নাকি তাদেরও টেন্ট ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থার চেষ্টা করছেন। শুরু হয়ে গেল, এটা আমি আগেই বলেছি, এটা তো অত্যাচার এক ধরনের। প্রথম কথা, বাংলার মানুষের কাছে একটা বার্তা দিতে হলো, দেখো ভাই আমি মমতা ব্যানার্জি এত তেজি, তবুও দেখো আমি মাথা নিচু করলাম, হয়ে গেল। এবার লিঙ্গারিং করো আর পরিশ্রান্ত করো, ক্লান্ত করে দাও, এক্সস্টেড করে দাও, দিয়ে তার মতো করে দৌড়াতে চালু করে দাও। এটা বলতে পারবো না, এটা একেবারেই জানি না, এটা সম্পূর্ণ মানে এর সঙ্গে কিসের চাপের সম্পর্ক। তারা কোনো মঞ্চ করেছেন, সেখানে তারা কি টার্মস কন্ডিশনসে ডেকোরেটরদের সঙ্গে কথা বলেছেন, কার কি ব্যাপার, এর সঙ্গে কথায় কথায় আমাদের জড়ানোটার কি জাস্টিফিকেশন আছে? যেদিনই আলোচনাটা হয়ে গেল তার পরদিন থেকে দেখুন তৃণমূলের নেতাদের কথাবার্তা, ভাষণ, তার টোন টেনর সব পাল্টে গেছে এই ডাক্তারদের উপরে হামলা নামবের পরে। তাই আন্দোলন না থামিয়ে ডাক্তারদের সঙ্গবদ্ধ হয়ে থাকা উচিত, বাংলার মানুষ আছে তাদের সঙ্গে। আন্দোলন চালিয়ে যাবেন কি যাবেন না সেটা তো তাদের বিষয়, তাদের ব্যাপার, তারা কি বলবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত আমাদের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের কর্মীরা, প্রত্যেকটা মানুষ আজকে ডাক্তারবাবুদের আন্দোলনের পাশে রয়েছে। এখান থেকে পরিষ্কার বলছি, যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না। যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন। এখন একটা ধর্ণা, সেটা কদিনের জন্য তারা বলেছিলেন, কতদিন চালাবেন, সেই ডেকোরেটর কোথায় অন্য বায়না নিয়ে রেখেছে, এগুলো তো আমাদের জানা সম্ভব না, আমরা কেন এর মধ্যে ঢুকতে যাব? আচ্ছা, কেউ কিচ্ছুটি জানে না, অথচ ডেকোরেটর যারা তারা এসব খুলে নিয়ে যাচ্ছেন, এ সম্ভব আপনি বলুন? জট জটিল হচ্ছে আরো। বরফটা গলবে কবে? জুনিয়র ডক্টররা বলছেন মুখ্য সচিব নির্দেশিকা দিক, ওদিকে আবার মুখ্যমন্ত্রীর মুখে বানভাসী বাংলায় মেডিকেল ক্যাম্পের কথা। তাহলে এবার কি সাড়া দেবেন চিকিৎসকরা? আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। ওনার কাছে খবর পৌঁছয়নি যে আমরা কিন্তু সেই সব জায়গায় আমাদের এই ক্লিনিককে নিয়ে গিয়ে সেই মানুষজনের পাশে দাঁড়াতে চাই, কারণ সেই মানুষজন সারা বাংলা থেকে যেভাবে এসে এই জন্য লড়াই করছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরও সেই জায়গাতে মনে হয়েছে আমাদেরও সেই জায়গায় গিয়ে ওনাদের পাশে দাঁড়ানো উচিত। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল। আমরা কিছু সদার্থক সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজার্স যদি পাই আমরা কাজে ফিরে যেতে চাই। আর আমরা এটাও বলছি যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমরাও খুবই চিন্তিত এবং সেখানে ত্রাণ বিলি করা এবং ক্লিনিক করতে আমরা যাব। কি বুঝছেন? মুখ্যমন্ত্রী চাইছেন চিকিৎসকরা ফিরে আসুন সারাদিন, জুনিয়র ডক্টররা বলছেন আমরা সদর্থক কিছু দেখলেই কাজে ফিরে যেতে চাই। মানে ওরাও বুঝিয়ে দিলেন মানুষের পাশে সদা সর্বদা। আর রাজনীতি সাড়া দিল কি? আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল। আমার তো বলার কোনো সুযোগ নেই, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে, আমার পক্ষে বলা খুব মুশকিল। আপনারা মৌখিক আশ্বাস দিলেও সেই সম্পর্কে কোনো, এই যে আরডিআই ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন বা ওভারঅল সেন্ট্রাল রেফারাল সিস্টেম যেটা রোগী পরিষেবার সাথে একদম যুক্ত, এই গোটাটা কিন্তু এই মিনিটসের মধ্যে শেষ অবধি এলো না। এবং তার ফলে কি হলো, এত দীর্ঘ বৈঠকের ফলে দুপক্ষে সাইন করা কোনো মিনিটস কিন্তু আমরা পেলাম না। দাবি দেওয়া, তাদের দাবি দেওয়া কতটা পূরণ হলো না, এই বিষয়গুলো নিয়ে একদম স্পেসিফিক তাদের জব ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় মানুষের দাবিটাকে আরও বেশি করে তোলা উচিত। যে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন তাদের মূল যে দাবি তার সঙ্গে আমরা সবাই একমত, কিন্তু যেভাবে সেই মঞ্চটিতে কিছু কিছু বাছাই রাজনৈতিক দলের মুখ দেখা গেছে, বাছাই শব্দ বন্ধের স্লোগান দেখা গেছে, ডাক্তার সরকার বলতে পারবে। এখন কি কথা হচ্ছে, তো লাইভ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা, লাইভ স্ট্রিমিং তো হয়নি। এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষে সই দেখছি, সেটাও তো দুবার না তিনবার মিনিটস হলো।
অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম। জন্যই প্রথম দিন থেকে আমরা স্বচ্ছতার দাবি জানিয়ে এসেছি। আমাদের স্বচ্ছতার দাবির যে ন্যায্যতা, যে যথার্থতা আমরা করে এসেছি, তা আজকের মিটিংয়ের যে ফলপ্রসূতা তা থেকে পরিষ্কার যে কেন আমরা স্বচ্ছতার দাবিটা বারংবার জানাতে এসেছি। আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি, আমরা বেরিয়ে এসেছি। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। ভাবে অনেকে চাইছেন যে আলোচনা হলেও কর্মবিরতি চলতে থাকুক। সেক্ষেত্রে এটা সাধারণ জুনিয়র ডক্টরদের আবেগকে সম্মান দিয়েও বলতে হয়, কোথাও তাদের আবেগকে কোনো রাজনৈতিক শক্তি বিপথে পরিচালিত করছে কিনা সেটাও তারা দয়া করে ভেবে দেখবেন। ডাক্তারদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন, সারা রাজ্যের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও তাদের সাথে থাকবেন এটা নিশ্চিত জেনে আমি শুধু অনুরোধ করতে পারি বা আবেদন করতে পারি যে জুনিয়র ডাক্তাররা এবার কাজে ফেরবার ব্যাপারে তারা বিবেচনা করুন। থেকে বলেছি যেটা একটা লম্বা লড়াই, এটা এখনই শেষ হচ্ছে না। যতক্ষণ না আমাদের বোনটি বিচার পায়, যতক্ষণ না এই হেলথ সিন্ডিকেট পুরোপুরি ভেঙে পড়ে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আন্দোলন চলবে বলছেন জুনিয়র ডক্টররা। এদিকে বলছেন শুভ বুদ্ধির উদয় হোক মুখ্যমন্ত্রী। শুভ বুদ্ধি আসলে কিসের? প্রতিবাদটা কিসের? বিচারের জন্য তো। মোদ্দা সেই প্রশ্নটা কারণ মুখে শোনা গেল না। হারিয়ে যাচ্ছে না তো তিলোত্তমার বিচারের দাবি? ঠোঁট কাটা মনে করিয়ে দিচ্ছে তিলোত্তমা বিচার পাক, যেটা প্রধান দাবি, মুখ্য দাবি। এই দাবি থেকে সরলে চলবে না। এদিকে হাসপাতালে নিরাপত্তা, থ্রেড কালচারের দাবি নিয়ে উত্তর চাইছেন জুনিয়র ডক্টররা। এই আবহেই রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের নিরাপত্তা পরিকাঠামো ঢেলে সাজাতে স্বাস্থ্য সচিবকে, মানে ওই যাতে অ্যালার্জি এই জুনিয়র ডক্টরদের, সেই নারায়ণ স্বরূপ নিগমকেই নির্দেশিকা দিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। 10 দফা নির্দেশিকা। কি রয়েছে সেখানে? নির্দেশিকা বলছে সব মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে অন ডিউটি রুম থাকতেই হবে, উপযুক্ত সংখ্যক শৌচাগার তৈরি করতে হবে, বসাতে হবে পর্যাপ্ত সিসিটিভি। রাজ্যের সব মেডিকেল কলেজ আর হাসপাতালগুলোর নিরাপত্তা অডিটের দায়িত্ব দেওয়া হলো রাজ্যের অবসরপ্রাপ্ত ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থকে। অভ্যন্তরীণ অভিযোগ খতিয়ে দেখতে সব কমিটিগুলোকে কার্যকর করতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, মহিলা পুলিশের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রাতে নজরদারির জন্য মোবাইল সার্ভেলেন্স টিম তৈরি করতে হবে। সব থানাকে, সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় হেল্পলাইন নাম্বার, প্যানিক কল বাটনের ব্যবস্থা রাখতে হবে। সব সরকারি হাসপাতাল আর মেডিকেল কলেজে খালি বেডের সংখ্যা কেন্দ্রীয়ভাবে প্রকাশ এবং মানুষের সুবিধায় তার ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা কিন্তু অলরেডি কোনো কোনো হসপিটালে আছে, যা বেশিরভাগ ক্ষেত্রে অকেজো হয়ে আছে। ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের শূন্য পদ দ্রুত পূরণ করতে হবে। মুখ্য সচিব মনোজ পান্থ নির্দেশ দিলেন নারায়ণ স্বরূপ নিগমকে, মানে স্বাস্থ্য সচিবকে, যার অপসারণের দাবিতে এখনো অনড় জুনিয়র ডাক্তাররা। এবার আসি থ্রেট কালচারের কথায়। দেখুন, থ্রেট কালচার, এই যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না, তারা বলছেন নিরাপত্তা সুনিশ্চিত হলে তারা কাজে ফিরতে চান, কিন্তু কোথাও এই ভয়টাও রয়েছে। দেখুন, অনেক সিসিটিভি লাগলো হসপিটালে, কিন্তু ভয়ের পরিবেশ কি সিসিটিভিতে ধরা যায়? যায় না তো। তাই থ্রেট কালচার এটা একটা বড় মাথা ব্যথার কারণ। আফটার এফেক্ট এই আন্দোলনের বড় মাথা ব্যথার কারণ জুনিয়র ডক্টরদের। আর এই থ্রেট কালচারের দুর্নীতিতে যিনি বসে আছেন মাঝে, তিলোত্তমা কাণ্ড কত কিছুর থেকে যে পর্দা তুলেছে, কত বেনিয়ম, তার তো শেষ নেই। মধ্যমণি যিনি, তিনি সন্দীপ ঘোষ এবং তার দোসর কে? বিধায়ক শাসক দলের সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়। বাড়ি, নার্সিংহোম, বাংলোয় সমস্ত জায়গায় অভিযান পর্বের পর কি আছে?
এবার পালা তাঁর কেন্দ্রীয় এজেন্সির অফিসে ছোটার। গতকালের পর এদিনও দিলেন, এবং সেটাও ম্যারাথন ব্যাপার স্যাপার। দুপুর 1:30টার পর ঢুকেছিলেন সিজিওতে। ইডির তলব পেয়ে একা নন, সঙ্গে 2 মেয়েকে নিয়েও। বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত, এখনো আমি আপনাদের সামনে খবর পাইনি সুদীপ্ত রায় সিজিও থেকে বেরিয়েছেন। না, প্রশ্নোত্তর পর্ব শেষ হয়নি, অথচ এন্ট্রি টাইমে বেশ কনফিডেন্টলি ঢুকেছিলেন। কেন ডাক পড়েছে নিজেই জানিয়েছেন বড় মুখ করে। ডেকেছে, 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। শুধু ফোন দেখতে তাকে ডেকে পাঠানো হয়েছে, তো এতক্ষণ ধরে তিনি বসে রয়েছেন, কোনো কিছু নাকি তার বাড়ি থেকে পাওয়া যায়নি। এ তো সিম্পল কেস, সুদীপ্ত রায় বলে দিচ্ছেন। প্রশ্ন হলো, তাহলে এত ম্যারাথন প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরের দরকার হতো না তো? নিশ্চয়ই খোশ গল্প করতে ডাকেনি কেন্দ্রীয় এজেন্সি, তাই না? দুর্নীতির তদন্ত হচ্ছে, কোন গভীরে ছড়িয়ে তার শাখা প্রশাখা তদন্তকারীরা জানতে চান। না না না, সিবিআই তদন্ত করছে, সেখানেই প্রকাশ হয়ে যাবে। আক্তার আলী একটা কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের ভিত্তিতেই রেড হয়েছে, কোনো আর্থিক দুর্নীতি কিছু নেই। সুদীপ্ত রায় কনফিডেন্ট, নো দুর্নীতি, তবে বারবার তার মুখে আখতার আলীর নাম। আখতার আলী ভয়ের নাম নাকি? আখতার আলী তিনি আরজি করে সন্দীপ ঘোষের দুর্নীতির সাম্রাজ্য নিয়ে বারবার সুর চড়িয়েছেন, থানায় গেছেন, কোর্টে গেছেন। আর অভিযুক্তরা প্রভাব খাটিয়ে নাকি দিব্যি রাজত্ব চালিয়ে গেছে, এটাই তো অভিযোগ। সুদীপ্ত রায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি এই গোটা আরজি করের যে আর্থিক দুর্নীতি, সেই আর্থিক দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং তার নার্সিং হোমে আরজি করের জন্য সরকারি অর্থে বরাদ্দ বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন ওষুধও সেখানে পৌঁছে যেত, এমনটাই অভিযোগ আক্তার আলী। কত দুর্নীতি ওনার চেয়ারম্যানশিপে হয়েছে, এবার সেটা ওনাকে তো দায়িত্ব নিতে হবে। তুমি অ্যান্সারেবল, তোমাকে উত্তর দিতে হবে কি তোমার চেয়ারম্যানশিপে একটা লোক দিনের পর দিন ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, দুর্নীতি করেছে, তুমি প্রতিবাদ করনি, তুমি তাকে সাপোর্ট করেছো, 2বার তার ট্রান্সফার হয়েছে, তাকে আবার এনে চেয়ারে বসিয়েছো। তোমার কি বিবেক নেই? তোমার কি সন্তান নেই? তোমার ছেলে মেয়ে নেই? তোমার ছাত্র নেই? তাদের তোমাকে জবাব দিতে হবে না? বিবেক কারে কয়? প্রশ্নটা হলো, শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক হাত ঝেড়ে ফেলতে পারবেন এত সহজে? বিটি রোডের ধারে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি অফিসাররা। তল্লাশি চলে বাড়ি লাগোয়া তার নার্সিংহোম, হুগলিতে তার গ্রামের বাংলোয়ে। এবং শুধু ইডি নয়, সিবিআইও ছেড়ে কথা বলছে না। ইতিমধ্যেই সুদীপ্ত রায়ের বাড়ি আর নার্সিংহোমে তারাও অভিযান চালিয়েছে। সব দেখে শুনে চুপ থাকতে পারছেন না সিনিয়র ডাক্তাররাও। আরে আমি বিরাট ভয়ে আছি, আমাদের চেয়ারম্যানের না রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট নাকি চেয়ারম্যান, আমাদের রেজিস্ট্রেশন ওনার সাইন থাকে, তাহলে আমাদের কি হবে? কথা বলছি, সেটাই তো বলছি। এরা তো প্রত্যাশিত ছিল, একজন শ্রীগড়ে ঢুকেছে, বাকিরাও শ্রীগড়ে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদের দুর্নীতির বিচার হোক আগে, তারপর যদি স্পর্ধা থাকে, যদি কোনো রকম এথিক্যাল ভ্যালুস থাকে, তাহলে সে ডাক্তারদের বিচার করুক। দেখুন, দুর্নীতির অভিযোগ উঠেছে, এজেন্সি উঠে পড়ে লেগেছে, কিন্তু ঠিক খুঁজছেটা কি? সুদীপ্ত রায়ের থেকে কি জানতে চান গোয়েন্দারা? আরজি করে আর্থিক দুর্নীতির পাশাপাশি যে খুন এবং ধর্ষণের মামলা, সেই মামলাতেও কিন্তু সিবিআই স্ক্যানারে রয়েছেন এই সুদীপ্ত রায়, কারণ তার যে কল ডিটেলস, সেই কল ডিটেলস ধরে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 9 তারিখ তিনি যাদের ফোন করেছিলেন তাদের মধ্যে ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকের এক চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল কলেজের এক বর্তমান এমএসভিপি থেকে শুরু করে একজন চিকিৎসক নেতা, যিনি তৃণমূল ছাত্র পরিষদে আরজি করের যে ইউনিট প্রেসিডেন্ট, সেই আশিস পান্ডে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মানে জালটা অনেক দূর, সিবিআই জালটাকে গোটাতে চাইছে, দুর্নীতির বৃত্তটাকে যত ছোট করা যায় তদন্তে সুবিধে। দেখুন, সন্দীপ ঘোষের নাম দুর্নীতিতে প্রথম জড়িয়েছে স্বাস্থ্যক্ষেত্রে, এবং প্রথম স্বাস্থ্যে দুর্নীতির ক্ষেত্রে গ্রেফতারও হয়েছেন সন্দীপ ঘোষ। আর সেই সূত্রেই এবার সুদীপ্ত রায়, প্রভাবশালী শাসক নেতা। রাজনীতি এরপর চুপচাপ থাকবে? নিশ্চয়ই আপনি এমনটা মনে করেন না। চুরি করবার জন্য আপনার শিক্ষা আপনার মধ্যে কোনো নৈতিক মূল্যবোধ তৈরি করে না। ডক্টর রায়ের ভূমিকা, সুদীপ্ত রায়
ওনার ভূমিকা ভীষণই রহস্যজনক। তদন্ত চলছে, এখন তদন্তের স্বার্থে তদন্তকারীরা যদি কাউকে ডাকবেন মনে করেন, কাউকে কথা বলতে চান বা তারা তাদের যা প্রসেস আছে করেন, সে তারা করবেন। আপনার বাড়িতে তো যায়নি ইডি, আমার বাড়িতে তো আসেনি। আমি আগের দিনই বলেছি উনি এই দুর্নীতিতে উনি জড়িয়ে গেছিলেন, এই দুর্নীতিতে উনি অংশগ্রহণ করেছেন এবং তার সুফল নিশ্চয়ই কিছু পেয়েছেন, বাকিটা আর আমি এখানে বলতে চাইছি না। তদন্তকারী এজেন্সির পূর্ণ অধিকার আছে তদন্তের স্বার্থে যাকে বা যাদের মনে করবেন ডাকার। এ বিষয়ে কনসার্ন ব্যক্তি যাকে বা যাদের ডাকা হচ্ছে বা তার আইনজীবীরা তারা বিস্তারিত বলতে পারবেন। হেন অভিযোগ নেই, মানে ওষুধ বাংলাদেশে পাচার করা থেকে শুরু করে মর্গে নাকি সেখানে ফিল্ম তৈরি করা থেকে শুরু করে কঙ্কালের মানে ডেড বডি বিক্রি করা থেকে শুরু করে এগুলো মানুষ না কি বলবো। দেখুন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির দিকে তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ফলে চনমনে হয়ে উঠেছে বিজেপি। বিরোধী দলনেতার দাবি 2016 থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে ব্যাপক দুর্নীতি হয়েছে, টেন্ডার দুর্নীতি। 16 সাল থেকে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরির নামে হাজার হাজার কোটি টাকা টেন্ডার না করে ম্যাকিনটনস বার্নকে দেওয়া হয়েছে এবং ম্যাকিনটনস বার্ন তারা টেন্ডার না করে দুটো কোম্পানিকে তারা দিয়ে দিয়েছেন। পবন অরোরা, অঙ্কুশ অরোরার যে কোম্পানি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপোর আত্মীয় আছে, মেনকা গম্ভীরদের কোম্পানি, এই 5টা কোম্পানি সমস্ত টেন্ডার গুলো কার্যত পেয়েছেন। হেলথ মিনিস্টারের ঘনিষ্ঠ আত্মীয়র একটা কোম্পানি আছে সেলকন বলে, তাদেরকেও এই কাজগুলো সমস্ত দেওয়া হয়েছে। এই পুরো প্রকিউরমেন্টটা প্রথমে দেবাশিস বসু করেছেন 16 সাল থেকে, যিনি হেলথ ইকুইপমেন্ট আপনার সার্ভিস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এমডি দায়িত্বে ছিলেন। তার পরবর্তীকালে মহুয়া ব্যানার্জি করেছেন। একেবারে দিক নির্দেশ করে দিচ্ছে সিবিআই এবং ইডিকে যে রাজনৈতিকভাবে অমুক অমুককে হ্যারাস করা দরকার, এই দিক নির্দেশটা যেন বিজেপি করে দিচ্ছে। এবার এগুলো আপনি বাজার গরম না করে আপনি যান, আপনি যদি তদন্ত চান তো আপনাদের সিবিআই, আপনাদের ইডি, আপনি কেন বাজারে ঘুরছেন? আপনি তাদের অফিসে যাবেন, তো আপনি তো তাদের অফিসে গিয়ে বলবেন এই আমার তথ্য প্রমাণ, আমি এখানে স্টেটমেন্ট করছি, আমার স্টেটমেন্ট লিপিবদ্ধ করুন, আমার কাছ থেকে তথ্য প্রমাণগুলো সিজ করুন এবং আমরা এই বিষয়ে ওরা যা করার করবেন। তা আপনি এগুলো করা মানেই তো এটা একটা রাজনৈতিক বাজার গরমের দিকে যাচ্ছে। শনিবার মহিলা তৃণমূল কংগ্রেসের বিশেষ বৈঠকের নেতৃত্বে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আরজিকর কাণ্ডের জেরে রাজ্য জুড়ে মহিলাদের বিক্ষোভ প্রতিবাদের মাঝে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। টোটকাটা আবার দেখুন আগামীকাল রাত 8টায়।